তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই টিকিট না পেয়ে প্রার্থীপদ প্রত্যাশী অনেকেই হুঙ্কার দিয়েছিলেন দল ছাড়বেন। এদের অনেকেই পরে দলীয় নেতৃত্ব বা প্রার্থীদের সঙ্গে আলোচনা ও সমঝোতা করে দলেই থেকে গিয়েছেন। তবে তৃণমূলের এক দীর্ঘদিনের সৈনিক বিক্ষুব্ধ হয়ে নীরবে দল ছেড়ে অন্য দলে ঢুকেছেন। তিনি দেগঙ্গার ভূমিপুত্র মফিদুল হক সাহাজি, মিন্টু সাহাজি নামেই তিনি পরিচিত। তৃণমূলের বহু গুরুত্বপূর্ণ পদ তিনি সামলেছেন। 2006 সালে তিনি তৃণমূলের টিকিট ফরওয়ার্ড ব্লকের কাছে হারলেও তৃণমূলের সুসময়ে তাকে টিকিট দেওয়া কথা দল ভাবেনি। তার বহু যুগ পরে তৃণমূলে যোগ দেওয়া আনিসুর রহমান বিদেশকে প্রার্থী করায় তার ক্ষোভ অন্য মাত্রা পেয়েছে। ক্ষুব্ধ হয়ে তিনি যোগ দিয়েছেন আইএসএফ এ। তিনি নীরবে অন্য দলে যোগ দিলেও আইএসএফ এর পতাকা হাতে তুলে নেওয়ার পরে তার ঘরে ফেরা নীরবে হয়নি। হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানিয়ে দেগঙ্গার কয়েক কিলোমিটার আগে থেকে বরণ করে ঘরে নিয়েছে। মিন্টু সাহাজি বলেছেন, তার সততা ও মানুষের ভালোবাসা তাকে জয়ের বিষয়ে নিশ্চিত ভরসা দিচ্ছে। কেন দল ছাড়লেন, কেন তার মানুষের ভালোবাসা ও নিজের সততায় এত নিশ্চয়তা বোধ, জিতে কোন কোন কাজ কোথায় কেন তিনি করতে চান, সব কি এবং কেনর উত্তর মফিদুল হক সাহাজি তুলে ধরেছেন সময় কলকাতার সঙ্গে তার একান্ত আলাপচারিতায়। আমরা এই মুহূর্তে বসে আছি মফিদুল হক সাহাজির সঙ্গে। তিনি মিন্টু সাহাজি নামেই পরিচিত সবার কাছে। আর দেগঙ্গা শুধু নয়, দেগঙ্গার বাইরেও সারা উত্তর 24 পরগনা জুড়ে এবং জেলা পরিষদে তিনি কর্মদক্ষ থাকার সুবাদে তাকে চেনেন না এরকম মানুষ খুব কম আছে উত্তর 24 পরগনায়। তিনি দীর্ঘ 3 দশক ধরে রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি নাম। আমরা তার সঙ্গে একান্ত আলাপচারিতায় আমরা কয়েকটা কথা জেনে নেব কিছু পট পরিবর্তন হয়েছে, সেই পট পরিবর্তনের নেপথ্যে কি কাহিনী আছে আমরা সেটাই প্রথমে জানার চেষ্টা করব মিন্টুদার কাছে। মিন্টুদা, প্রথমে আপনার কাছে জানার যেটা যে আপনি তো দীর্ঘদিনের তৃণমূলের যোদ্ধা, সৈনিক। একের পর এক যুদ্ধ 2011 সাল থেকে যখন থেকে তৃণমূল ক্ষমতায় এসছে তারপর থেকে আপনি জিতিয়ে এনেছেন। সেখানে কি এমন ঘটলো যে 2026-এ আপনি তৃণমূল ছেড়ে আপনি আইএসএফ এ জয়েন করলেন? দেগঙ্গার মানুষকে নিয়েই তো মিন্টু সাহাজি সেই 1993 সাল থেকে দেগঙ্গার মানুষের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন পদাধিকারী আমি পদাধিকার ছিলাম। যেটুকু করার আমি চেষ্টা করেছি নিঃস্বার্থ সততার সঙ্গে। 2006 সালেও দেগঙ্গায় আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তখন সিপিআইএম পার্টির ভরা জোয়ার ছিল। শাসনের মতো অঞ্চলে মার খেয়েছে, গাড়ি ভেঙেছে, ছেলেরা এই দল করতে গিয়ে কেস কাপাটি, বাড়ি ছাড়া, অত্যাচার, অনেক কিছু হয়েছে, পরিবারের প্রতি বঞ্চনা। তো আমার যেন মনে হয়েছে যে দেগঙ্গার মানুষ বঞ্চিত হচ্ছে বারবার, তাদের ভাবাবেগকে বারবার আঘাত করা হচ্ছে। আমার জন্য নয়, আমি দেগঙ্গা মানুষের আবেদনে নিবেদনে সাড়া দিয়েই কিন্তু এই পদক্ষেপ নিয়েছি। তার কারণ তারা দীর্ঘদিন আমার সঙ্গে আছে, আমরা একসঙ্গে রাজনীতি করি, মানুষের জন্য কাজ করি, যেখানে যেটুকু করার সেটুকু করার চেষ্টা করি। কিন্তু তাদের যে ভাবাবেগ, তাদের যে আশা, প্রত্যেকের মানুষের তো একটা চিন্তা ভাবনা থাকে। যেমন একটা ছেলে ভালো করে পড়াশুনো করে, আমি যাতে চাকরি করে স্বনির্ভর হতে পারি। একটা কৃষি ভাই ফসল ফলায়, সে ফসল ফলিয়ে তার জীবিকা নির্বাহ করে। একটা ভ্যান চালক সারাদিন পরিশ্রম করে তার জীবিকা নিয়ে সেটাই তার করে। এই যে দেগঙ্গার মানুষের যে ভাবাবেগ, যে চিন্তা ভাবনা, কোথায় যেন একটা কোন অদৃশ্য কারণে বারবার তাদেরকে আশাহত করা হয়। যার জন্য দেগঙ্গা মানুষের কথা, আমার কথা নয়, দেগঙ্গা মানুষের যে আবেদন নিবেদন, তাদের অনুরোধ, তাদের চোখের জল, আমি এটাই তাদের কথা মূল্য দিয়ে, তাদেরকে সম্মান দিয়ে আজকে এই সিদ্ধান্ত। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যা যা পদাধিকারী ছিল, আমি যখন আইএসএফ এ জয়েন করেছি তার পূর্ব মুহূর্তে সবকিছুতে রিজাইন দিয়ে দেগঙ্গার মানুষের ভাবাবেগকে, তাদের চিন্তা ভাবনা, তাদের ডিমান্ড, তাদের মনের যে বাসনা, সেটাকে আমি সহমত পোষণ করে দীর্ঘদিন থাকা একটা দল নিশ্চিতভাবে কষ্ট তো হবেই, সবকিছু একেবারে ত্যাগ করে আমি আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলে। 2016 সাল, 2021 সাল রহিমা মণ্ডল এখান থেকে নির্বাচন হয়।
তো তখনও আপনার কি মনে হয়নি যে আপনাকে কোথাও বঞ্চিত করা হচ্ছে? কোথাও কি ক্ষোভ ছিল ভেতরে? দেখুন, মানুষ দিগঙ্গার মানুষকে সম্মান দিতে হবে। আজকে দীর্ঘদিন রাজনীতি করছি, প্রায় 36 বছর। আর একটা সিনিয়রিটি তো আছে, এই যে মানুষগুলো যে আছে, তো তাদের কথা তো একটা গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, 16 সালে 11 সালে দল ক্ষমতা আসবে, কোনোভাবেই তাদেরকে বুঝিয়ে চোখের জল মুছিয়ে চেষ্টা করেছি প্রার্থীকে জেতানো, সব কাঁধে নিয়ে নিয়েছিল, জিতিয়েছি 11 সাল। 16 সালেও সেম, 21 সালেও সেম। তো এই যে দেগঙ্গার মানুষের প্রতি আমার মনে হচ্ছে যেন একটা বঞ্চনা হচ্ছে, অবিচার হচ্ছে, একটা চাপিয়ে দেওয়ার প্রবণতা। আপনার এবার 2026 সালে এসে যখন আপনি একজন পদপ্রার্থী ছিলেন, সেখানে আপনার সঙ্গে দলের উচ্চতম নেতৃত্ব কোনো কথা বলেছে? এটা অকপটে স্বীকার করতে হবে, খাদ্যমন্ত্রী মহোদয় আমাকে দুবার ফোন করেছিলেন, যদিও ফোনটা রোজার সময় ইফতার নামাজের জন্য আমি রিসিভ করতে পারিনি। আমাদের বারাসাতের সাংসদ, সাংগঠনিক জেলা সভাপতি কাকুলি দিদিও দুবার ফোন করেছিলেন, একই কারণে আমি সে ফোন করতে পারিনি। কিন্তু পরবর্তীকালে আমি মেসেজ করে বলেছি যে আমাকে ক্ষমা করুন। আপনার কখন মনে হচ্ছিল যে আনিসুর রহমান বিদেশে হাতে ব্যাটনটা চলে যেতে পারে, এরকম আপনার মনে হচ্ছিল? দলে কি এরকম কোনো না, কনফিডেন্স? সেরকম ব্যাপার নয়। দেখুন, আমি ছোট থেকেই আমার সামনে অসংখ্য মানুষ আছে, আরো ভিড় বাড়বে। ছোট থেকেই একটা প্রবণতা মানুষের, দেগঙ্গায় আপনি কান পাতলে শুনতে পারবেন। আমার একটাই মানুষের জন্য কিন্তু রাজনীতি, নিজের জন্য নয়। সেই মানুষকে যদি কিছু করতে হয় নিঃস্বার্থ হয়। আমি যে সততার সঙ্গে যে রাজনীতি করি, কোনো মানুষের বোঝা আমি নিতে পারবো না। এই সততার কথা বলছেন, তাহলে কি কোথাও তৃণমূলের যাকে প্রার্থী করা হয়েছে সেখানে কি সততার ভয় দেখছেন আপনি? আমি তো মনে করবো যে একটা দুর্নীতি পরায়ণ হচ্ছে, একটা দুর্নীতি চলছে। এই যে দেগঙ্গা পঞ্চায়েত সমিতিটা কিভাবে চলছে, ওখানে তো যে প্রার্থী হয়েছে সহসভাপতি, দলের সভাপতি, সব ক্ষমতায় তো তার হাতে। তাহলে যেভাবে একটা দেগঙ্গা পঞ্চায়েত সমিতি চলছে, আপনি কান পাতুন, আমি পরে সবাই বলবো কি ঘটনা ঘটছে, কিভাবে দুর্নীতি হচ্ছে। এটা মানুষের মনে তো একটা দাগ কাটছে। এই দলটা আমরা দেখতে চাই। আমরা তৃণমূল সততার কথা বলে, তা এটা কি রাজ চলছে? এটা তো একটা দুর্নীতির রাজ চলছে। আচ্ছা, আপনার এটা এই বোঝা তো আমি নিতে পারবো না। আমার একটা সমাজে আইডেন্টিটি আছে, তারা জানে বুঝে যে মিন্টু শাহজি একটা আলাদা ধরনের। মিন্টুদা, যেটা জানতে চাইছি, আপনার প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি আমরা ভূমিপুত্র আপনি বলছেন। আনিসুর রহমান বিদেশকেও অনেকে ভূমিপুত্র বলার চেষ্টা করছে। আদৌ কি আনিসুর রহমান বিদেশ কি ভূমিপুত্র? দেখুন, আমি কোনো কাউকে আত্মসম্মানে ঘা দিয়ে কথা বলছি না, কিন্তু আমি যেটুকু শুনছি ওদের আদি বাড়ি নাকি ওই বনগার নারকেল ডাঙ্গা না কোথায়, আমি এটা শুনছিলাম। গতকাল একটা সোশ্যাল মিডিয়ায় শুনছিলাম। না, ভূমিপুত্র এই জন্য জোর দিচ্ছে যে দেগঙ্গায় দীর্ঘদিন একেবারে সেই 1993 সাল থেকে নির্বাচিত একটা প্রতিনিধি মানুষের সঙ্গে আছে। তৃণমূলের জন্মলগ্নের আগে থেকে। একদম জাতীয় কংগ্রেস, আমরা তো ডানপন্থী ঘরানার মানুষ। একদম। তো জাতীয় কংগ্রেস করেছি 1993 থেকে 1999 সাল, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েতের উপপ্রধান, তারপরে পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের কর্মদক্ষ, পার্টির দায়িত্ব। এই যে দীর্ঘদিন মানুষের সঙ্গে আছি, সেজন্যই তারা একটু জোর দিয়ে বলছে মানুষের সঙ্গে আছি যেহেতু, অনেক ছোট থেকে ভূমিপুত্র। দেগঙ্গার মাটি, দেগঙ্গার গন্ধ, দেগঙ্গার সবুজ ঘাস সবটাই তো আমার পরিচিত। ছোট থেকেই তো সবুজ গাছের উপরে পা ফেলে বড় হয়েছি। আইএসএফ এর হয়ে আপনি এখন প্রচারে রয়েছে, আইএসএফ এর ঝান্ডা নিয়েছেন, সেখানে দাঁড়িয়ে আইএসএফ
কতটা দাগ কাটতে পারবে বলে আপনি মনে করছেন? কারণ আমি একটা কথা আপনাকে বলছি যে পুরীর মালিক কার্যত তাকে অনেকেই চিনত না, সে 68,000-এর কাছাকাছি ভোট পেয়েছিল আমার যদি ভুল না হয়। আর আপনি সেখানে খুব পরিচিত মুখ, যেখানে ব্যবধান 33-34 হাজারের ছিল, কতটা মানে এটা মুছে ফেলে জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাস? দেখুন, প্রথমে আমি নওশাদ সিদ্দিকী সাহেবকে ধন্যবাদ জানাবো। পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি আমাকে গুরু দায়িত্ব দিয়েছেন। 2021 সালে যে আমরা 32,000 একটু বেশি ভোটে তখন তৃণমূল জিতেছিল, করিম চৌধুরী একটা রাজনীতিতে একবার নতুন মুখ, দেগঙ্গার মাটিও এসেছিলেন, কিন্তু তার প্রতি মানুষের 68,000, প্রায় 67,000 প্লাস, 68 সে 700 কত মানে 68,000 মানুষ তাকে আশীর্বাদ করেছে, দোয়া করেছে। আমরা 1,100,000 কত ভোট পেয়েছি, 32,000 সামথিং ভোটে আমরা তখন জিতেছিল তৃণমূল কংগ্রেস। আমার মনে হচ্ছে এই লড়াইটা অত্যন্ত সহজ। একদিকে দেগঙ্গার মানুষ ম্যাক্সিমাম তো ফুরফুরা সিলসিলার মানুষ, আমাদের ফুরফুরা দাদা হুজুর পীর কেবলার সব সিলসিলার মানুষ, এবং ছোট ভাইজান আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি যে আমাকে আইএসএফ এর প্রার্থী করেছেন, আমি তার কাছে কৃতজ্ঞ, ধন্য, এবং তার কাছে চিরঋণী আমি, যে সে আমার এই গুরুত্ব দায়িত্ব দিয়েছে। কিন্তু এটুকু আমি বলতে পারি, আমার এই দীর্ঘ রাজনীতি জীবন প্রার্থী ঘোষণার পর যখন আমি ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আল্লাহ সালামের কবর জিয়ারাত করে যখন আমি দেগঙ্গার মাটিতে পা ফেললাম, অর্থাৎ কদমগাছি গ্রাম পঞ্চায়েতের ধর্মতলায় উঠলাম, তখন আমি হতবাক হয়ে গেলাম মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা। এত মানুষ আপনার সঙ্গে আছে, এটা আমি কিন্তু আমার রাজনীতি জীবনে আমি দেখি। এই যে আইএসএফ এর কর্মীদের কাছে বা ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের কর্মীদের কাছে যে এত সম্মান আমি পেয়েছি, এত উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করেছি, উইদাউট মেসেজ। আমি কাউকে ফোন করে, শুধু তারা মেসেজ পেয়েছি যে উনি ফিরছেন। তার মধ্যে আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে বারে বারে ফোন করছে, শুনুন কোথায় আছেন, কোথায় তোমরা এসেছো, আমি গাড়িতে শুনছি। আমি কিন্তু ভেবেছি হয়তো তারা একটু রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, একটু হাত নেড়ে আমাকে করবে বা একটা আমার শুভেচ্ছা বিনিময় করবে। কিন্তু আমি গাড়ি থেকে আমার ধর্মতলার রাস্তায়, মূল রাস্তায় টাকি রোডে উঠতে আমি গলদঘর্ম হয়ে গেছিলাম। এত ঠেলা ঠেলি, আমাকে ছোঁয়ার জন্য, আমাকে হাতে হাত দেওয়ার জন্য, আমাদের যেটা মুসলিমিতে বলে মোসাফা করার জন্য, এই যে মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা, তাদের আবেগ, আমি কিন্তু চোখের জল ফেলেছি। মেসুদার আপনি ভোট খাওয়ার রাজনীতি 3 দশকের বেশি সময় ধরে রাজনীতি করছেন, তো সেখানে দাঁড়িয়ে দুটো বিষয় আপনার নিশ্চয়ই মাথায় রাখছে। প্রথমত হচ্ছে এসআইআর, এসআইআরে 900 নাম এখানে ডিলিটেড হয়ে গেছে, কম বেশি 800 সামথিং, এবং 32,000 প্রথমে দেখা গেছিল যে আন্ডার অ্যাডজুডিকেশন চলে যেত। তো সেই জায়গায় দাঁড়িয়ে কার উপর চাপটা বাড়তে পারে? নিশ্চিতভাবে যদি আপনি পার্সেন্টেজ দেখেন, 68,000 আইএসএফ, 1 লাখ তৃণমূল কংগ্রেস, 40,000 প্রায় বিজেপি। পার্সেন্টেজ অনুযায়ী, পার্সেন্টেজ অনুযায়ী না, এটা বারবার বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কাঁচি চলেছে বেশি। অবভিয়াসলি আমার উধমপুর গ্রাম 473টা আন্ডার অ্যাডজুডিকেশন। এটা একেবারে ভারতীয় জনতা পার্টি এবং নির্বাচন কমিশন কৌশল করে এগুলি করছে, যেহেতু সংখ্যালঘু মানুষ একটা ভোট দেয়, সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন করে বিচারাধীন অবস্থায় রেখে যদি নির্বাচন হয়, নিশ্চিত বিরোধীদের একটা প্লাস পয়েন্ট। কিন্তু আমি মনে করছি এই এসআইআর নিয়ে বিধায়ক বিরোধী বলতে কাদের কথা বলছেন? মানে বিজেপির কথা বলছেন? বিজেপি নয়, যেটা তৃণমূল কংগ্রেস, যেহেতু এখানে 1,01,000 কত ভোট ছিল, পার্সেন্টেজ সঙ্গে সেদিকেই তো ভোটটা বেশি মাইনাস হবে। না, আপনাদের তো ধরুন 37,000 কত অ্যাডজুডিকেশন আছে, সব মিলে আর কি 2,55,000 আপনার প্লাস ভোট ছিল, 4.5% ভোট
নো ম্যাপিং, ডেথ, ডাবল শিফটিং, 4.5% ভোট বাদ চলে গেছে। মানে আপনি 2,43,000 একটা ভোট। প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত মানুষের, যদিও নসাতের দিকে নিজে বলেন দলিত মানুষ আমাদের সঙ্গে আছে, আমরা তাদের কথাও বলবো, কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত মানুষদের যদি নাম বাদ যায়, সেক্ষেত্রে আইএসএফ কতটা সাফার করবে? খুব বেশি নয় তো, পার্সেন্টেজ অনুযায়ী আপনি ভাবুন। আপনি এটা মানে বিরাট অসুবিধা হবে বলে মনে এটা করেন? মনে করছি তো, নাম্বার ওয়ান। নাম্বার টু, মনে করছি দেগঙ্গার মানুষ একটা পরিত্রাণ চাইছে, যে একটা দুর্নীতি করার অবস্থা, একটা অপরাধজনক কাজ চলছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য সোনিয়া পারভিন, সে কাজ করত, তার স্বামী প্যারা টিচার আসাদুল হক, সানি বলে নাম। আমি যখন সভাপতি ছিলাম পঞ্চায়েত সমিতিতে, তার বাড়িতে কিছু মানুষ পাঠিয়ে পঞ্চায়েত সমিতির দলের পঞ্চায়েত সমিতির মেম্বারকে মারধর করলো। প্রচন্ড একটা মোদী মহিলা এসে বলছে, আমি যদি দাদা আমার শরীরটা দেখাতে পারতাম, তাহলে আঘাতের চিহ্নগুলো আপনি দেখতে পারেন। তার স্বামীকে কলার বোন ভেঙে দেওয়া হলো, হাত ভেঙে দেওয়া হলো, দুটো বাইক জ্বালিয়ে দেওয়া হলো। তার ল্যাপটপ মানুষের কাজ করতো, বয়স্ক ভাতা, বিভিন্ন ফর্ম ফিল আপ অনলাইনে করতো, সেই ল্যাপটপটা গুড়িয়ে দেওয়া হলো। এই যে একটা অত্যাচার, নিজের দলের মানুষের প্রতি অত্যাচার, এটা কিন্তু দেগঙ্গার মানুষ আলো চোখে দেখছে না। এই দেগঙ্গার এই মানচিত্র ছিল না, এই জায়গাগুলো ছিল না। দেগঙ্গা একটা শান্তিপূর্ণ এলাকা, সেখানে একটা যেন মাস্তানি রাজ আমার মনে হয়েছে। আমি এটা দলকে বারবার জানিয়েছি। এটা কবে থেকে হচ্ছে? এটা 17, 18, 19 যেদিন থেকে, দেখুন, দলে এসছে তো 2016 সালের শেষের দিকে। কোনোদিন তো এই দলটা করেনি, একটা দেওয়াল লিখন করেনি, সাইড পট করেনি, ফ্ল্যাগ টাঙায়নি, মিছিল করেনি, মিটিং করেনি। হঠাৎ দেখলাম কোন অদৃশ্য কারণে ব্লক যুবর সভাপতি করছে। আমি হতবাক। তো অদৃশ্য কারণটা কি? সেটা নিশ্চয়ই আপনি অনুভব করছেন, আমার মুখ দিয়ে সবকিছু শোনাটা বাঞ্ছনীয় নয়। না, আপনি তো তার মানুষের কারণ সামনে সেগুলো জানাবেন। আমি একটা প্রার্থী, আপনি তো জানাবেন মানুষকে। ব্যক্তি কেন্দ্রিক সমালোচনা করাটা ঠিক নয়। মানুষ বলবে, আপনি বাইরে নিয়ে মানুষকে জিজ্ঞাসা করুন। দলে এসে যে এত উশৃঙ্খলতা দেগঙ্গায় ছিল। মৃত্যুটা আর দু তিনটে প্রশ্ন আমার থাকছে। একটা হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু আইএসএফ এবং কমনওয়েলথ দলের, যেটা ফরওয়ার্ড ব্লক, গতকাল 2000 সামথিং ভোট পেয়েছিল, তাদের এখনো গাছছড়া কতটা হচ্ছে আমরা পরিষ্কার নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি কোনো প্রভাব ফেলতে পারে? ফরওয়ার্ড ব্লক ইতিমধ্যে সেট করতে শুরু করে, হুমকি দিতে শুরু করেছে, কথা দিচ্ছে যে আমরা দরকার হলে দেগঙ্গারে প্রার্থী দিয়ে দেবো। দেখুন, এটা তো আইএসএফ এর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তো জোটসু। সেটা আইএসএফ এর যারা আমাদের পীরজাদা সিদ্দিকী সাহেব, তিনি বুঝবেন। আমাকে আইএসএফ এর ক্যান্ডিডেট করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ওদের তো একটা ফ্রন্ট আছে, সেই ফ্রন্টের আমি প্রার্থী। এই বিষয়গুলো তো আমি বলতে পারবো না। না, আমি আমার জানার কথা সেটা না। আমার মনে হচ্ছে দেগঙ্গার মানুষ একটা সংঘবদ্ধ হয়েছে। আমি অনেক বামপন্থীদের সঙ্গে কথা বলেছি, যেহেতু আমাদের সঙ্গে তাদের গাঁটছড়া বাঁধা আছে, জোট আছে। তারা কিন্তু শুধু তাদের যে অনেক, তাদের তো ইয়ে আছে, তার তো রেজিমেন্ট পার্টি, তারা যত সময় না ওপর থেকে না তাদের রেজিমেন্টাল পার্টি হচ্ছে বিজেপি, তারা 38,000 ভোট পেয়েছে। এবার আপনি যখন দাঁড়িয়েছেন তৃণমূলকে উৎখাত করার জন্য, তারা কি আপনাকে বলতে হবে আপনি কি এক্সপেক্ট করছেন? দেখুন, আমি দেগঙ্গার মানুষের আপনার কাছে, তো মানে হিন্দু মুসলিম সব সর্ব আমি কোনো যোগ্যতা রয়েছে। মানুষের কাছে, বিশেষ করে হিন্দু মানুষের কাছে আমার একটা আলাদা ভাবাবেগ আছে, বা তাদের মনের ভিতরে একটা আলাদা জায়গা আছে। আমার মনে হচ্ছে আইএসএফে আমি দাঁড়াবার ফলে অনেকেই আমাকে, অনেক বুদ্ধিজীবী মানুষ, অনেক শিক্ষক, অনেক ডাক্তার, যারা সমাজে ভালো চায়, এই ধরনের যারা সনাতনী ধর্ম যারা, তারা কিন্তু আমাকে কনগ্রাচুলেশন জানিয়েছেন এবং বলেছেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমরা চাইছিলাম
যে আপনি অর্থনৈতিক দিক দিয়ে একটু আছে বলেই আপনাকে বারবার দেগঙ্গার, আপনাকে নয় দেগঙ্গার মানুষকে বঞ্চনা করবে, এটা আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির ভোট কি আপনার দিকে আসবে, ধরবে কি? আশাবাদ আশাবাদ আশাবাদ। আর শেষ প্রশ্ন আমার থাকছে যে পানীয় জল, তারপরে শিক্ষা, স্বাস্থ্য, এই তিনটেতে বারবার দেগঙ্গা বঞ্চিত বা সঠিক কাজ হচ্ছে না, এই প্রশ্ন কিন্তু গত 1 দশক ধরেই উঠে আসছে। তো সেই জায়গায় আপনি কি বলবেন, আপনার কি বার্তা থাকবে, ভোটে কি কাজ আপনি করবেন? জানেন তো যে দেগঙ্গা আর্সেনিক কবলিত এলাকা। একদম। আমি যখন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম, এই রাজ্যের মধ্যে দেগঙ্গা জলস্তর কমে যাওয়া বলুন, প্রচুর জল শ্যালো পাম্পের মাধ্যমে তোলা হয়, জলস্তর কমে যাচ্ছে আর্সেনিক। এটা নিয়ে নিশ্চিতভাবে তো আমার একটা আন্দোলন বলুন, একটা আর্সেনিক মুক্ত করার জন্য তো আমি চিন্তা ভাবনা করবই। তারপরে মানুষের নিরাপত্তা, সকল ধর্মের সমন্বয়, হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন, যাতে দেগঙ্গার যে কালচার, একদিকে চাকলা মন্দির, একদিকে রায়কোলা সাত গম্বুজের মসজিদ, আবার একদিকে পীর গোরাচাঁদ সাহেবের মাজার, একদিকে পীর সৈয়দ দাউদ আকবর সাহেব মাজার। এই যে একটা মেলবন্ধন সকল ধর্মের, হিন্দু মুসলিম, যে একটা মেলবন্ধন, এটাকে আমার যে কোনো মূল্যে এই সম্প্রীতি রাখতে হবে, এটা আমার প্রথম থেকেই। আর কোনো বিশেষ বিষয়, পর্যটন হোক আমি বা অন্য- আমি এখানে একটা দীর্ঘদিনের আপনি জানেন দেগঙ্গা কৃষি প্রধান এলাকা, 90% মানুষ কৃষিজীবী। এই যে তারা যে কষ্টার্জিত ফসল ফলায়, এই যে ফুলকপি বলুন, বেগুন বলুন, পটল বলুন, টমেটো বলুন, আম বলুন, এই যে দেগঙ্গা বাজার এবং আকন্দি বাজার আছে, প্রচুর প্রভাব পড়লো, বাজারে গেল ঠিকঠাক মূল্য পাচ্ছে না, বাজার দর কমে গেল। এখানে যদি একটা কোল্ড স্টোর করা হয়, আমার দীর্ঘদিনের দাবি ছিল, আমি ব্যর্থ হয়েছি, আমার কথা গুরুত্ব দেওয়া হয়নি। এখানে যদি একটা কোল্ড স্টোর করা হয়, বাজার মূল্য পেল না, আমরা সেটা কোল্ড স্টোরে চাষিরা রাখলো অল্প খরচে, আবার বাজার যখন বাড়লো আবার বাজারে নিয়ে গেল, বাজারে বিক্রি করে তারা মুনাফা অর্জন, ভালো লাভবান হলো। এটা যেমন একটা কোল্ড স্টোর করার আমার দীর্ঘদিনের ইচ্ছা। সেকেন্ড হচ্ছে ভালো পেঁপে হয়, এখানে আম হয়, টমেটো হয়, এখানে বিট হয়, গাজর হয়। এখানে যদি একটা ফুড প্রসেসিং কিছু করা যায়, তাহলে চাষিরাও ফসলের ভালো মূল্য পেল এবং একটা কর্মসংস্থান হলো, একটা আন্তর্জাতিক বাজারে সেটাকে প্রাধান্যতা পেল, অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে গেল। এটাও আমার একটা চিন্তা ভাবনা। পানীয় জল, শিক্ষা তো নিশ্চিতভাবে এটা একটা একটা সমাজের তো স্বাস্থ্য শিক্ষা, একটা আমরা বলতাম আগে আহ, খাদ্য বস্ত্র বাসস্থান, এখন সেই সঙ্গে আমি জুড়ে দেবো স্বাস্থ্য শিক্ষা। এই শিক্ষা এবং স্বাস্থ্যর উপরেও আমাদের জোর দিতে হবে যদি সমাজকে আমরা ঠিকঠাক করতে চাই। মৃত্যুদা, সময় একবারে কম, আমি শেষ কথা জানতে চাইব দর্শকদের উদ্দেশ্যে, আপনি বলবেন যে আপনার বার্তা কি, কেন আপনাকে জয়ী করবে, কেন তৃণমূলের প্রার্থীকে পরাজিত করে মানুষ আপনাকে কেন বিজয়ী করবে, এটা বার্তা দেবেন। আমি দেগঙ্গার মানুষের কাছে আমি করজোড়ে অনুরোধ করব, আপনাদেরই মতামতকে আমি গুরুত্ব দিয়েছি এবং দীর্ঘদিন আপনাদের আমি সেবক হিসেবে আছি। দেগঙ্গার মানুষ কোনো কাজে আসলে আমি কোনো দল দেখি না, কোনো জাত দেখি না, কোনো রং দেখি না, তাদের যেটুকু করার আমি চেষ্টা করেছি, আমি বলবো না 100%ই আমি করতে পেরেছি, তবে একটা চেষ্টা করেছি মানুষের কথা শোনার। কোনো মানুষকে আমি অসম্মান করিনি, এটা আমার মনে হয়। সেই জন্য দেগঙ্গার মানুষের কাছে আমি এই বার্তা দেব, আমি আপনাদের দীর্ঘদিন সেবক হিসেবে আছি, আপনাদের মতামতকে আমি গুরুত্ব দিয়েছি এবং একটা দুর্নীতি মুক্ত দেগঙ্গা করতে চাইছি এবং একটা অপরাধ মুক্ত দেগঙ্গা আপনারাই করতে চাইছেন। সেখানে আপনাদের সেবক হিসাবে মফিদুল হক সাহাজি আপনাদের কাছে করজোড়ে আমি বলবো, একটাবার আমাকে সুযোগ করে দেন, দেগঙ্গায় যাতে শান্তি বিরাজমান হয়, দেগঙ্গার হিন্দু মুসলিম ভাই ভাই মতো যাতে বাস করতে পারি আমরা,
এখানে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, মানুষের শান্তিতে ঘুমাতে পারে, একটা দুর্নীতি মুক্ত দেগঙ্গা আমরা করতে চাই, আমরা সকলে মিলে করতে চাই দেগঙ্গার মানুষকে সঙ্গে। আপনারা আমার সঙ্গে থাকুন, দেগঙ্গার মানুষ আমাকে দুহাত ভরে আমাকে আশীর্বাদ করুন, আমার জন্য আপনারা দোয়া করুন। আমি যেভাবে আপনাদের সেবক হিসেবে ছিলাম, আমি যতদিন দেগঙ্গায় আমি থাকবো আপনাদের সেবক হিসেবেই থাকবো। আমি এটুকু জানি, কাউকে সম্মান না দিলে সম্মানের অধিকার হওয়া যায় না। সেজন্য আপনাদের সঙ্গে আমি ছিলাম, আছি, ভবিষ্যতেও আমি থাকবো। একটা বার আমাকে সুযোগ করে দিন, দেগঙ্গায় একটা অপরাধ মুক্ত দেগঙ্গা বানাতে চাই আমরা, একটা দুর্নীতি মুক্ত দেগঙ্গা করতে চাই, যেখানে কোনো হানাহানি থাকবে না, যেখানে কোনো অশান্তি বিরাজমান হবে না। এই বার্তা আমি দেগঙ্গার মানুষকে বলবো, একটা বার আমায় সুযোগ করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিশ্চিতভাবে আমি আপনাদের যতদিন বাঁচবো যেভাবে করে আসছি, মৃত্যুর আগ পর্যন্ত আমার দেহের প্রত্যেকটা রক্তবিন্দু দেগঙ্গার মানুষের প্রতি থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের কাছে আমি সাহায্য প্রার্থী। আমরা এতক্ষণ কথা বলে নিলাম মিন্টু সাহাজির সঙ্গে। আর্সেনিক মুক্ত পানীয় জল এবং কৃষিতে উন্নয়ন, এটাই তার মূল বার্তা। পাশাপাশি তিনি জানালেন শিক্ষা, স্বাস্থ্য এগুলোর প্রতি তিনি সমানে নজর দেবেন, কিন্তু পাশাপাশি তার বার্তা থাকছে দুর্নীতিমুক্ত দেগঙ্গার। সেখানে দাঁড়িয়ে তৃণমূলকে হারানোর জন্য তিনি কার্যত হুঙ্কার ছাড়ছেন এবং তিনি আশাবাদী এই যুদ্ধক্ষেত্রে তিনি জয়লাভ করবেন। আগামী 1 মাসের কিছু বেশি সময় কাটলে পরেই আমরা 4 তারিখে ভোট বাক্সে তার প্রতিফলন দেখতে পাবো। মিন্টু সাহাজি রণক্ষেত্রে এই যুদ্ধে জয়লাভ করেন কিনা সেটাই এখন আমাদের দেখার। ক্যামেরায় দীপ সেনের সঙ্গে পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, দেগঙ্গা।